गुड मर्निंग प्रिय शिक्षार्थी सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो सुस्थ आछो सुंदर आछो एवं निरापदे आछो एवं तोमरा बासाय जेहेतु এই করোনাকালীন সময় যে সমস্যার শিকার হচ্ছে আমরা সকলেই তোমরা যেমন লেখাপড়া থেকে পিছিয়ে আছো তোমাদের মধ্যে যেমন একটা টেনশন কাজ করছে ঠিক আমাদের টিচারদের ভিতরে অনেকটা টেনশন কাজ করছে যে কিভাবে তোমাদের এই লেখাপড়া যে পিছিয়ে আছে এটা কিভাবে এগিয়ে নেওয়া যায় এই নিয়ে আমরা খুবই চিন্তার ভিতরে আছি। তো আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো নিয়মিত ফলো করবে এবং সেইভাবে আমরা যে পাঠগুলো তোমাদের দিচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি বাসায় যেটুকু করতে বলছি তোমরা মন দিয়ে করবা, তাহলে দেখবো অনেকটা তোমাদের যে ঘাটতি বা যে লেখাপড়া যে ল্যাব সেটা পূর্ণ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী আজকে আমরা যে অধ্যায়ের উপরে আলোচনা করবো এটা হলো সপ্তম অধ্যায়। তোমাদের সপ্তম অধ্যায় একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জানো। এই অধ্যায় থেকে তো প্রতি পরীক্ষায় একটা করে সৃজনশীল প্রায় দেখা যায় যে বিগত বোর্ডগুলো যদি তোমরা অ্যানালাইসিস করে দেখো তাহলে এখান থেকে একটা সৃজনশীল প্রায় পরীক্ষা এসে থাকে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এবং তোমরা এই রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ রসায়নের যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলতে পারো যে কেমিক্যাল রিয়াকশন, এই অধ্যায়টা তোমরা একটু ভালো করে মন দিয়ে পড়বা। আশা করি এই অধ্যায় তোমরা সহজে বুঝতে পারবা এবং এই অধ্যায়টা অনেক সহজ যদি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। তা আজকে আমরা এই কেমিক্যাল রিয়াকশন অর্থাৎ রাসায়নিক পরিবর্তন যে সপ্তম অধ্যায় রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তনে আমরা আজকে যে পাঠটা আলোচনা করব এই পাঠে আমরা দুটো বিষয়ের উপরে অর্থাৎ দুটো শিক্ষণফল নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন কি তা আমরা বলতে ব্যাখ্যা করতে পারবো এবং ভৌত পরিবর্তন কি এটা বলতে ব্যাখ্যা করতে পারবো। তবে রাসায়নিক আর ভৌত পরিবর্তন এই দুটো আমাদের আজকে শিক্ষণফলের ভিতরে আনবে এবং এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শুনবে এবং বোঝার চেষ্টা করবা। আশা করি তোমরা বুঝতে পারবা। তো আসো আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ভৌত পরিবর্তন। দেখো পরিবর্তন না কোনো কিছু চেঞ্জ অর্থাৎ আমাদের সবকিছু কিন্তু প্রকৃতির নিয়মে কিন্তু পরিবর্তনশীল। যেমন আমাদের সমাজ মানব ব্যবস্থা সবকিছুই দিন দিন কি হচ্ছে ক্রমান্বতিভাবে পরিবর্তিত হচ্ছে বা পরিবর্তনশীল। তেমনি আমাদের বিভিন্ন পদার্থ ম্যাটেরিয়াল এগুলো দেখা যাচ্ছে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে এগুলো পরিবর্তনশীল অর্থাৎ পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে এই পরিবর্তনের ভিতরে যে বিষয়টা আমাদের উপলব্ধি করতে হবে এই পরিবর্তনটাকে আমরা অর্থাৎ রাসায়নিক পরিবর্তনটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটাকে বলছি ভৌত পরিবর্তন আর দুই নম্বরটা আছে রাসায়নিক পরিবর্তন। তো খেয়াল করবা যে ভৌত পরিবর্তন যেটাকে আমরা ইংলিশে বলছি ফিজিক্যাল চেঞ্জ এবং রাসায়নিক পরিবর্তন এটাকে আমরা বলছি কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক চেঞ্জ পরিবর্তন অর্থাৎ কেমিক্যাল চেঞ্জ। তো এই ফিজিক্যাল চেঞ্জ আর কেমিক্যাল চেঞ্জ এই দুটো আজকে আমাদের শেখার বিষয়। তো এখানে আমরা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসো আমরা ভৌত পরিবর্তন নিয়ে আলোচনা করব। আমরা এই ভৌত পরিবর্তন যদি আলোচনা করার আগে এমন কিছু কথা তোমাদের উদাহরণ হিসেবে টেনে আনি তাহলে তোমরা অবশ্যই এটা আরো বেশি ভালো করে বুঝতে পারবা। যেমন দেখো আমরা জানি পদার্থ অর্থাৎ পদার্থের যদি অবস্থা বলি স্টেট অফ ম্যাটার্স অর্থাৎ পদার্থের অবস্থা। তো এখানে আমরা দেখছি যে পদার্থ কিন্তু তিন অবস্থায় থাকতে পারে, যেমন সলিড, লিকুইড আর গ্যাসেস অর্থাৎ কঠিন, তরল আর গ্যাসীয়।
তো এখানে এই তিন অবস্থার যে পরিবর্তন, এই একটা পদার্থ যে তিনটে স্টেপ থাকতে পারে, আমরা আরেকটু দেখছি যে তিন অবস্থার পরেও আরেকটা অবস্থা আছে যেটা আমরা অবশ্যই করছি, যে প্লাজমা অবস্থা। তো এখানে আমরা এই ভৌত পরিবর্তনের কথাটা বলছি। দেখো এক্সাম্পল হিসেবে আমি যখন আনতে চাচ্ছি যে একটা পদার্থকে যখন তুমি চেঞ্জ করছো, পারিপার্শ্বিক চাপ, তাপ ইত্যাদির মাধ্যমে যখন একটা পদার্থকে তুমি পরিবর্তন করতে যাচ্ছ, তখন ওই পদার্থ মাত্রই আমরা জানি কি যে একটা যৌগিক মৌলিক দুটো পদার্থ। আমরা বর্তমান দেখা যায় যে গবেষণাগারে এই পর্যন্ত তোমরা নিশ্চয়ই শিখছো যে 118টি মৌলিক পদার্থের কথা বলা হয়েছে, যার ভিতরে 92টা প্রকৃতিতে পাওয়া যায়, বাকিগুলো কি গবেষণাগারে অর্থাৎ তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল, যেটা কৃত্রিমভাবে। এবং বাকি যে পদার্থগুলো আছে এগুলো সব কিন্তু কোনো না কোনো মৌলিক পদার্থের, একাধিক মৌলিক পদার্থের সংমিশ্রণ তৈরি হয়, সেটা যৌগিক পদার্থ। এই পদার্থগুলো যখন পরিবর্তিত হয় তখন এদের যে মূল গঠন, যেমন আমরা একটা পদার্থ যদি কল্পনা করি যে কোনো পদার্থ, তো সেই পদার্থগুলোর গঠনের দিকে যদি তাকাই তাহলে একাধিক মৌলিক পদার্থ নিয়ে যদি এই পদার্থটা তৈরি হয়ে থাকে তাহলে আমরা সেটাকে যৌগিক পদার্থ ধরে নিয়েছি। ক্লিয়ার? অর্থাৎ ওই যৌগিক পদার্থটা যে বিভিন্ন মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, ওই যৌগিক পদার্থটাকে যদি তুমি আবার পারিপার্শ্বিক ক্ষেত্রে চাপ, তাপ ইত্যাদির মাধ্যমে যদি ওইটাকে তুমি ওর পরিবর্তন ঘটাতে চাও, তাহলে দেখা যাচ্ছে ও পরিবর্তিত হয়ে কোনো কোনো ক্ষেত্রে একদম ভিন্নধর্মী একটা পদার্থ তৈরি হয়ে যাচ্ছে, বা অন্য কোনো পদার্থের সংমিশ্রণ এনে তুমি নতুন পদার্থ তৈরি করতে পারছো। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ওই পদার্থটা পারিপার্শ্বিক চাপ, তাপ বা পারিপার্শ্বিক অবস্থার সংস্পর্শে এসে ও পরিবর্তিত হচ্ছে, কিন্তু তার যে মূল গঠন সেই গঠনের কোনো পরিবর্তন সেখানে পরিলক্ষিত হচ্ছে না। তো এরকম দুই ধরনের একটা বিষয় এখানে পরিলক্ষিত হচ্ছে। তো এই দুই ধরনের বিষয় যে আমরা অনুধাবন করব, সেই দুই ধরনের বিষয়ের ভিতরে একটা পরিবর্তনকে আমরা ভৌত বলছি আর একটা রাসায়নিক বলবো। তো আমি যে উদাহরণ আনতে চাইছিলাম এই জন্য এই কথাগুলো বললাম যে তোমরা পানির কথা চিন্তা করো, যে পানি কি লিকুইড তরল, অর্থাৎ H2O এটা হচ্ছে লিকুইড। তো এই পানিকে আমরা তিন ভাবে দেখতে পাই। কেমন? যে এটা যখন কঠিন অবস্থায় পরিণত হয়, অর্থাৎ সেটাকে আমরা তখন আর পানি বলছি না, তখনও ফ্রিজ অর্থাৎ বরফে পরিণত হয়ে যাচ্ছে, ফ্রোজেন, অর্থাৎ ওইটা তরলটা কি গাঢ় হয়ে একদম কঠিন পদার্থ অর্থাৎ সলিডে পরিণত হয়েছে, যেটাকে আমরা বরফ বলছি। আবার যখন এই তরল পানিটাকে আমরা একটু তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ তরলটাকে টেম্পারেচার কমিয়ে কিন্তু আমি কঠিনে পরিণত করছি, তখন সেটা কি বরফে পরিণত হয়ে যাচ্ছে। আবার ওই তরলটাকে যখন তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছি তখন ও কি হয়ে যাচ্ছে, জলীয় বাষ্প হয়ে যাচ্ছে, অর্থাৎ ভ্যাপোরাইজেশন অর্থাৎ বাষ্পীকরণ প্রক্রিয়া দেখা যাচ্ছে বাষ্প আকারে উড়ে যাচ্ছে। তো এই বাষ্পটা দেখা যাচ্ছে পরবর্তীতে আবার শীতল করে আমরা কি কঠিন পদার্থে পরিণত করতে পারছি, অর্থাৎ সেটাকে যেটা আমরা পাতন বলি। তো এটা আমরা আগে জেনেছি। তো এখানে এই পানির যে তিনটা অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, কঠিন, তরল আর গ্যাসীয়। তো এই তিন অবস্থায় অর্থাৎ এই পানির যে মূল উপাদানটা অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন, এটা কিন্তু সেম, এটা কোনো পরিবর্তন, এটা কিন্তু একই আছে, বাট এর মূল গঠন যেটা সেটা ঠিকই থাকছে। অর্থাৎ কেন বললাম যে পানি H2O যখন আমি জলীয় বাষ্প সংকেত বলবো তখন H2O, যখন বরফের সংকেত বলবো তখন H2O। তাহলে কি হচ্ছে যে তিনটা অবস্থা, যে পানি, কঠিন, তরল আর বায়ু, তিন স্টেটে তিন অবস্থায় কিন্তু সংকেতকে আমি রাসায়নিক সংকেত হিসেবে H2O ব্যবহার করছি। অর্থাৎ এটা কিন্তু মূল যে গঠন হাইড্রোজেন আর অক্সিজেন, এই গঠন কিন্তু ঠিকই থাকছে, কিন্তু এর তাপমাত্রার কারণে অর্থাৎ টেম্পারেচার বাড়ানো বা কমানোর ফলে এটা কি হচ্ছে, এর আকার আকৃতি অর্থাৎ বাহ্যিক একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কেমন? যেমন তরলকে তুমি যখন অতিরিক্ত তাপমাত্রা টেম্পারেচার কমের ভিতরে আনছো অর্থাৎ -ডিগ্রি করছো, তখন সেটা আস্তে আস্তে কঠিন বরফ হয়ে যাচ্ছে। তো এই কঠিন বরফটা তখন কিন্তু শক্ত আকারে কঠিন বরফ হচ্ছে, যেটা পানির সাথে কিন্তু ওর আকার আকৃতির মিল পাওয়া যাচ্ছে না। জানো যে কঠিন আর তরল আর বায়ু এই যে পদার্থের যে বৈশিষ্ট্য, এগুলো তোমরা আগের ক্লাসে আগের পাঠে আমরা শিখে আসছি অন্য অধ্যায়ে। তো এখানে এটা আমি আলোচনা করবো না। আমি যেটা বলতে চাচ্ছি যে এই পানি H2O এটা কি হলো, তাপমাত্রা বা টেম্পারেচার কমানোতে ও কি হয়ে গেল, কঠিন হয়ে গেল।
এবার ওকে যদি আমি ওই তরলটাকে বেশি পরিমাণ তাপমাত্রা দিই, অর্থাৎ মাইনাসে প্লাসে করি, অর্থাৎ বেশি তাপমাত্রা দিই, অর্থাৎ আমরা জানি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি দেওয়া হয় তাহলে পানিটা ফুটতে শুরু করে, যেটাকে আমরা স্ফুটন বলি, আর ওই তাপমাত্রাটাকে স্ফুটনাঙ্ক বলি। তো এই স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, অর্থাৎ পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে বাষ্পে পরিণত হতে থাকে। তাহলে এই পানিটা যখন আর দেখা যায় তরল থাকছে না, আস্তে আস্তে গ্যাসীয় পরিণত হচ্ছে। তো এই যে তরলটা কঠিন হচ্ছে আবার গ্যাসীয় হয়ে যাচ্ছে, এই যে আকারের পরিবর্তন হলো সাময়িকভাবে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে কি ওই তিন রূপে একই স্টেপ, কিন্তু তার যে মূল গঠন, জলীয় বাষ্প বলো আর বরফ বলো আর পানি বলো, এটার কিন্তু মূল গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ পানি শুধু আকার আকৃতির পরিবর্তনে একবার সে জলীয় বাষ্প হলো, একবার সে কঠিন পরিণত হলো, আর স্বাভাবিক সে তরল অবস্থায় থেকে গেল। তাহলে আমরা এখান থেকে দেখো এই উদাহরণ একটু আমি দিলাম, এখানে আরো অনেকগুলো উদাহরণ আছে, তো সেই উদাহরণ আমি বলবো। তো প্রথম যেটা বললাম, এখান থেকে আমরা এই ভৌত পরিবর্তনটা বুঝবো, যে পরিবর্তনের ফলে, আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করতে পারো, বইতেও তোমরা সুন্দর করে পড়বা, দেখবো ওখানেও খুব সহজ ভাষায় সুন্দর করে লেখা আছে। তো আমি একটু বলছি, যেটা লেখাটা দেখো, যে পরিবর্তনের ফলে পদার্থের মূল গঠনের, একটু মুছে দিলাম, মূল গঠনের কোন পরিবর্তন ঘটে না, শুধু বাহ্যিক আকার বা আকৃতি পরিবর্তন ঘটে, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। অর্থাৎ ইংলিশ কথা যেটাকে আমি বললাম ফিজিক্যাল চেঞ্জ। তো দেখো আমি কি লিখলাম, যে পরিবর্তনের ফলে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন ঘটে না, শুধু বাহ্যিক আকার বা আকৃতির পরিবর্তন ঘটে, তাকে তাকে ভৌত পরিবর্তন বলে, তাকে ভৌত পরিবর্তন বলে। ফলে আবার একটু খেয়াল করো, যে আমি উদাহরণটা দিলাম, পানি দিয়ে উদাহরণ টানলাম, অর্থাৎ এখানে কি হচ্ছে, যে পানি থাকছে, বাট তার বাষ্প হয়ে যাচ্ছে, একবার সে কঠিন বরফে পরিণত হচ্ছে, কিন্তু পানির যে মূল গঠন উপাদান হাইড্রোজেন আর অক্সিজেন, যে হাইড্রোজেন, যেমন উদাহরণ হচ্ছে, উদাহরণস্বরূপ বলতে পারি যে পানিকে তাপ দিলে, অর্থাৎ H2 এর বিভিন্ন অবস্থা H2 এর বিভিন্ন অবস্থা, যেমন এক আছে কি কঠিন বিভিন্ন অবস্থা, অর্থাৎ একে তাপ দিয়ে একবার কি করা, তরল করা, বাট তোমরা এভাবে দেখাবো না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা বলছি যে H2 এর বিভিন্ন অবস্থা, যেমন এই তরল থেকে সেটাকে নিয়ে যাওয়া কি হচ্ছে কঠিন, আর কঠিন থেকে সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে গ্যাস। তাহলে এই তিনটা স্টেপ হচ্ছে পানি। অর্থাৎ এখানে ব্যাখ্যা করে যখন তুমি উদাহরণ লিখতে যাবা, তখন কি পানিকে তাপ দিয়ে কি করা, জলীয় বাষ্প পরিণত করা, আবার বলতে পারো কি যে পানিকে তাপমাত্রা কমিয়ে তাকে কঠিন বরফে পরিণত করা, অর্থাৎ কঠিন বরফ। এই অবস্থাগুলো কিন্তু যে এগুলো সব কিন্তু ভৌত অবস্থা। ঠিক তেমনি দেখো, আমি যদি তোমাদের আরেকটা উদাহরণ এখানে এনে দিই, তো এটা দিয়ে যদি আরেকটা দিই, যে মোমের গলন, অর্থাৎ মোমের গলন, এই মোমের গলন এটাও কিন্তু একটা কি পরিবর্তন, এই মোমের গলনটা কিন্তু এটা একটা
ভৌত পরিবর্তন। মোমকে আমরা জানি যে মোমের মূল গঠন উপাদান কি? মোম হচ্ছে হাইড্রোকার্বনের একটা যৌগ, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন এই দুটো সমন্বয়ে মোমটা গঠিত। তো হাইড্রোজেন এবং কার্বন মোমকে যদি তুমি, অর্থাৎ একটা মোম আমরা জানি কঠিন অবস্থায় যদি থাকে তাকে যদি হালকা তাপ দেওয়া হয় তাহলে ও গলে তরল মোমে পরিণত হয়ে যায়, এবং ওই তরল মোমটা পুনরায় দেখা যায় কিছুক্ষণ পরে আবার শক্ত মোম হয়ে যায়, কঠিনে পরিণত হয়। কিন্তু ওই তরল মোমটার যে গঠন উপাদান হাইড্রোজেন আর কার্বন, এবং কঠিনের ভিতরে যে হাইড্রোজেনের কার্বন অর্থাৎ হাইড্রোকার্বন, এটা কিন্তু কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এটাও কিন্তু একটা ভৌত পরিবর্তন। ঠিক তেমনি দেখো আমরা এবার আরেকটা পরিবর্তনে যাচ্ছি, সেটা কি? যে আমরা পরবর্তীতে যাচ্ছি রাসায়নিক পরিবর্তন। তো রাসায়নিক পরিবর্তনে যাওয়ার আগে তোমরা একটু খেয়াল করবা, কেমিক্যাল রিঅ্যাকশন এই অধ্যায়ে রাসায়নিক পরিবর্তন যেটাকে বলা হয় কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তন। তো রাসায়নিক পরিবর্তন এটাকে আমরা ইংলিশে বলছি কি? রাসায়নিক, অর্থাৎ কেমিক্যাল চেঞ্জ। তো এই কেমিক্যাল চেঞ্জ অর্থাৎ রাসায়নিক পরিবর্তনটা দেখো, এই পরিবর্তনটা আমরা যে একটু আগে যে ভৌত পরিবর্তন বললাম, ঠিক তেমনি রাসায়নিক পরিবর্তনে কি হচ্ছে যে এক বা একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ কিন্তু পরস্পরের সাথে বিক্রিয়া করবে, করে অর্থাৎ বিক্রিয়কগুলো যখন বিক্রিয়ক থেকে একটা উৎপাদ যখন তৈরি হচ্ছে তখন ওই বিক্রিয়ক আর উৎপাদের মধ্যে একটু অমিল লক্ষ্য করা যাচ্ছে। তাদের ধর্ম বৈশিষ্ট্য যে যৌগগুলো, মনে করো দুটো মৌল বা দুটো যৌগ একত্রিত হয়ে যখন একটা যৌগ তৈরি করে বা একটা যৌগের সাথে আরেকটা যৌগ যখন বিক্রিয়া করে তখন দেখা যাচ্ছে কি নতুন নতুন যৌগ বা মৌল উৎপন্ন হয়। তো এই যে বিক্রিয়কে যে মৌল বা যে যৌগগুলো বিক্রিয়া করে নতুন যৌগ বা মৌল তৈরি করে, এইগুলোর মধ্যে একটু ধর্মের বৈশিষ্ট্যের স্বাতন্ত্র্যের কিন্তু অমিল লক্ষ্য করা যায়, অর্থাৎ ভিন্ন ধর্মী পদার্থ সৃষ্টি হয় এক্ষেত্রে, যার কারণে আমরা এই পরিবর্তনটাকে বলি রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ পুরোপুরি চেঞ্জ হয়ে যাওয়া। তা আমরা বাস্তব উদাহরণ যদি তোমাদের দিই, তোমরা অবশ্যই জানো, যেমন একখণ্ড বিশুদ্ধ অর্থাৎ পিওর খাঁটি যে লোহা বলি আমরা, একে যদি তুমি খোলা বাতাসে অনেকদিন ফেলে রাখো, অর্থাৎ ঝড় বর্ষা বাদল বৃষ্টি ইত্যাদিতে যদি এটা অনেকদিন ফেলে রাখো, তাহলে দেখা যাবে ওই বিশুদ্ধ বা খাঁটি লোহাটা আর বিশুদ্ধ থাকছে না। কি হয়ে যাচ্ছে? ওই লোহাটার স্থায়িত্ব বা শক্তি কমে যাচ্ছে। কিভাবে আমরা বুঝতে পারি? কারণ দেখো ওই লোহাটা যখন জলীয় বাষ্প, পানি বা বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে আস্তে আস্তে কিন্তু ওটা আয়রন অর্থাৎ লোহা এটার সাথে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। বিক্রিয়া হয় কি হচ্ছে? এক ধরনের ভঙ্গুর অর্থাৎ পদার্থ তৈরি হচ্ছে, যেটাকে আমরা মরিচা বলছি। তো এই মরিচাটা ধর্ম আর লোহার যে ধর্ম, এই দুটোর মধ্যে ধর্মের কোনো মিল নেই, অর্থাৎ নতুন স্বাতন্ত্র একটা নতুন ভিন্ন ধর্মী বিশিষ্ট পদার্থ যেটা মরিচা তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে জলীয় বাষ্প অক্সিজেনের উপস্থিতিতে যখন লোহা বিক্রিয়া করছে খোলা বাতাসে রেখে দিলে পরে মরিচা তৈরি হচ্ছে। তাহলে মরিচার ধর্মের সাথে লোহার ধর্মের মধ্যে অনেক ডিফারেন্স বা কোনো মিল বলা যায় না, অর্থাৎ স্বাতন্ত্র ভিন্ন ধর্মী বৈশিষ্ট্যের একটা পদার্থ বা যৌগ তৈরি হয়ে যাচ্ছে। তো এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে আমরা বলছি রাসায়নিক পরিবর্তন, যেটা বলি কেমিক্যাল চেঞ্জ। আবার দেখো আমাদের প্রাকৃতিক বাতাস অর্থাৎ বায়ুতে দেখা যায় আমরা যে অক্সিজেন, তো এই অক্সিজেনে আমরা কোনো কিছু দহন যখন করি অর্থাৎ পোড়াই কোনো যৌগকে, তখন আমরা সেই বিক্রিয়াকে বলি দহন বিক্রিয়া। আমাদের প্রাকৃতিক গ্যাসে আমাদের জ্বালানি যে গ্যাসটা আমরা ব্যবহার করি, এটা তোমরা নিশ্চয়ই জানো, মিথেন গ্যাস ব্যবহার করি, CH4। এই প্রাকৃতিক গ্যাসের 99% মিথেন। তো এই মিথেনের সাথে যদি অক্সিজেনের দহন করা হয় বাতাসে, তাহলে কি হচ্ছে? এ কিন্তু মিথেনের সাথে দহন করলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ CO2 গ্যাস এখানে তৈরি হয়ে যাচ্ছে, সাথে তোমার পানি তৈরি হচ্ছে H2O। এই দুটো পদার্থ বা যৌগ তৈরি হয়ে যাচ্ছে মিথেনের সাথে অক্সিজেনের দহন বিক্রিয়া। তাহলে এই দুটো পদার্থ যখন একত্রিত, দুটো বিক্রিয় অর্থাৎ অক্সিজেন আর মিথেন দুটো একত্রিত হয়ে কি করতে ভিন্ন ধর্মী, দেখো কার্বন আর পানি বা জলীয় বাষ্প আকারে এগুলো যে তৈরি করছে এটা ভিন্ন ধর্ম, অর্থাৎ মিথেনের সাথে কার্বন ডাইঅক্সাইডের ধর্মের বা অক্সিজেনের সাথে পানির ধর্মের কিন্তু কোনো মিল তুমি
খুঁজে পাবা না, একদম পুরোপুরি ভিন্ন ধর্মী বা ভিন্ন স্বাতন্ত্র ধর্ম বিশিষ্ট নতুন পদার্থ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা পরিবর্তন, এটা একটা পরিবর্তন। এই পরিবর্তনটাকে আমরা কি বলছি? এই পরিবর্তনটাকে আমরা বলছি রাসায়নিক পরিবর্তন, যেটাকে কেমিক্যাল চেঞ্জ। অর্থাৎ লোহায় মরিচা পড়া, এটাও কিন্তু রাসায়নিক পরিবর্তন। আবার দেখা যাচ্ছে এরকম অনেক রিয়াকশন বা বিক্রিয়া আছে যেগুলো পুরোপুরি কি হচ্ছে, যে নতুন ধর্ম বা ভিন্ন ধর্মী পদার্থ বিশিষ্ট একটা পদার্থ তৈরি হয়ে যাচ্ছে, যার ধর্মাবলী এই বিক্রিয় পদার্থের ধর্মাবলী থেকে একদম পুরোপুরি ভিন্ন, স্বাতন্ত্র বৈশিষ্ট্য, যার সাথে এর কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। তা এই ধরনের পদার্থগুলো যে পরিবর্তন আমরা লক্ষ্য করি, যে বাস্তব ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন পদার্থের সংস্পর্শে এসে হোক, আর পারিপার্শ্বিক চাপ, তাপ ইত্যাদির কারণে হোক, যে পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করি, এই পরিবর্তনগুলোকে আমরা সব বলছি কি? কেমিক্যাল, অর্থাৎ রাসায়নিক চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ বলছি। তো এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমি উদাহরণটা আগে জেনে দিলাম, বাট সংজ্ঞাটা এবার আমি একটু বলবো, খেয়াল করো। যে রাসায়নিক পরিবর্তনটা হলো যে পরিবর্তনের ফলে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয়, মূল গঠনের পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ তৈরি হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পারছো যে পরিবর্তনের ফলে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ তৈরি হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। উদাহরণ হচ্ছে লোহায় মরিচা পড়া। তোমরা উদাহরণটা জানতে পারো যে লোহায় মরিচা পড়া, লোহায় মরিচা পড়া, এটা একটা কিন্তু উদাহরণ। কিসে? এটা কিন্তু একটা ভৌত পরিবর্তনের উদাহরণ না, কিন্তু এটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এটা লোহায় মরিচা পড়া একটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। তেমনি যে পানি তিন অবস্থায় থাকে, রেস্টেড বললাম, যে পানিকে ফুটায় বাষ্পে পরিণত করা, আবার তাপমাত্রা কমিয়ে তাকে কঠিন বরফে পরিণত করা, বা মোমের গলন, হ্যাঁ, শুধু মোমকে গলানো, তাপকে প্রয়োগ মোমকে গলানো, সেটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন। কিন্তু মোমের উদাহরণ এখানে একটা দেওয়া যায়। মোমের আমি গলন যেমন বললাম, শুধু গলানো, কিন্তু মোমকে যখন বাতাসে দহন করি, অর্থাৎ মোমের দহন, উদাহরণটা যদি দিই, এখানে মোমের দহন, আমি ইংলিশ কথাটা একটু কেটে দিয়ে বুঝালাম, মোমের দহন, মোমের দহন, অর্থাৎ মোমের সাথে মোম যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বাতাসে দহন ঘটানো হয়, দহন বিক্রিয়া হয়, তখন কি হয়? এটা তোমার কার্বন ডাই অক্সাইড গ্যাস হয়ে যায়, জলীয় বাষ্প হয়, আর তাপ শক্তি তৈরি হয়, তাপ শক্তি, তাপ। ফলে দেখো, মোম হাইড্রোকার্বনের যৌগ, এতে অক্সিজেনের সাথে যখন দহন ঘটানো হয়, তখন ভিন্নধর্মী একটা যৌগিক পদার্থ, যেটা কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প তৈরি হয়, আর সাথে কি হয়? তাপ শক্তি তৈরি হয়। তাহলে এই যে তিনটার ধর্ম, কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপের ধর্মের সাথে অক্সিজেন আর মোমের ধর্মের কিন্তু কোনো মিল নাই, অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন ধর্মী আর ভিন্ন আঙ্গিকের পদার্থ সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে এই যে ধরনের পরিবর্তনগুলো আমরা দেখছি, এইগুলোকে আমরা সব বলছি কি পরিবর্তন? এগুলোকে বলছি আমরা রাসায়নিক পরিবর্তন, যেটাকে বলি কেমিক্যাল চেঞ্জ। আর যেগুলো দেখা যাচ্ছে পদার্থের মূল গঠন ঠিক রেখে নতুন শুধু নতুন পদার্থ তৈরি না হয়, শুধু বিভিন্ন আকার আকৃতি বিশিষ্ট পদার্থ তৈরি হচ্ছে, যার গঠনের সাথে মূল যে আগের যে গঠন
এটা ঠিক থাকছে, সেই সেই রিয়াকশনগুলোকে আমরা বলছি কি ভৌত পরিবর্তন, যেটাকে ফিজিক্যাল চেঞ্জ। তো দেখো এই দুটো পরিবর্তন আমি আজকে আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো এবং এই দুটো পরিবর্তনের উপরে তোমরা বাসায় একটা এলজেব্রা কমপ্লিট করবা। তো এলজেব্রাটা হলো, দেখো আমি এলজেব্রাটা দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে দেখবা। এই এলজেব্রাটা হলো যে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন কি বা কাকে বলে এবং এর মধ্যে পার্থক্য। ভৌত ও রাসায়নিক পরিবর্তন কাকে বলে, এই একটা। আর একটা হলো এর মধ্যে পার্থক্য, ভৌত রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য। ভৌত রাসায়নিক পরিবর্তনের মধ্যে কয়েকটি পার্থক্য লিখবা, মধ্যে পার্থক্য লিখবা এবং সেখানে তুমি কাকে বলে লিখে এর সাথে উদাহরণটা টানবা দুটো একটা করে, বা যখন তুমি পার্থক্য লিখবা ভৌত আর রাসায়নিক পরিবর্তন অর্থাৎ ডিফিনেশনটা জানো যে দুটোর পার্থক্য, দুটোই ডিফিনেশন, দুটো পার্থক্য হয়। আর কি কি হতে পারে সেটা তোমরা একটু ক্রিয়েটিভ মাইন্ড হয়ে অর্থাৎ সৃজনশীল মনে হয় তোমরা লেখার চেষ্টা করবা বাসায়। এটা করে এখান থেকে দুটো প্রশ্ন সলভ করবা এবং পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টা যেহেতু বলছি অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়, আমরা ধাপে ধাপে এগোবো এবং তোমরা বুঝতে পারবে আশা করি সবকিছু সুন্দরভাবে। এবং পরবর্তী ক্লাসে এসে আমরা যে বিষয়টা আলোচনা করব যে এই যে রাসায়নিক যে পরিবর্তন, ভৌত রাসায়নিক পরিবর্তন অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া, যে এর পরবর্তী যে কেমিক্যাল রিয়াকশন অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। সেখানে অনেক গুরুত্বপূর্ণ টপিকস এবং প্রশ্ন আছে যেগুলো আশা করি তোমরা বুঝতে পারবা এবং মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো করবা এবং তোমরা আশা করি বাসায় সুস্থ, সুন্দর, ভালো থাকবে এবং মন দিয়ে পড়ালেখাও করবে। এবং তোমরা জানো যে আমাদের এই দুর্যোগ সংকটময় মুহূর্তে আমাদের ঈশ্বরের কাছে, সেই গড সৃষ্টিকর্তার সাথে কাছে আমাদের প্রার্থনা করা ছাড়া আর কিছুই নাই। সেটাই করো যেন এই যে করোনা আবার দ্বিতীয় ধাপে বেশি বেড়ে যাচ্ছে, মৃত্যুর হারও বেড়ে গেছে। তো তোমরা সেই সবসময় তোমাদের প্রেয়ার বা প্রার্থনা আমাদের জন্য সেটাই থাকে যে আমরা যেন খুব তাড়াতাড়ি আবারও সবকিছু স্বাভাবিক হতে পারে এবং আমরা যেন আবারও আমাদের শ্রেণীকক্ষে ফিরে এসে আমরা আমাদের পাঠটা নিতে পারি বা আমরা তোমাদের পাঠটা দিতে পারি। তো সেই প্রার্থনা করবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। তো সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিবডি।